আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে সাথে এই মুহূর্তে যারা জয়েন করছো, তো তোমরা একটু কাইন্ডলি জানাও যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং সাউন্ড কোয়ালিটি, তারপর হচ্ছে তোমার ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানাও। আর একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, যেহেতু আমাদের রুটিনটা পরিবর্তন হয়েছে। সো অনেকে হয়তো নাও জানতে পারে, কাইন্ডলি যেন একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, অনেকে বলছে ঠিক আছে, ধন্যবাদ। তো এই মুহূর্তে যারা যারা জয়েন করছো, তোমাদের প্রতি একটু রিকোয়েস্ট, সবাইকে একটু মেনশন করে দাও। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তো অনেকে হ্যাঁ জয়েন করছে আমাদের সাথে, দেখা যাচ্ছে ইসমাইল রাফি জেহান জয়েন করছে, তারপর হচ্ছে মুনতাসির রহমান শাহিদ জয়েন করছে। আচ্ছা, তো তোমরা যারা যারা জয়েন করছো একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে এগুলো শেয়ার করে দিতে পারো। এছাড়াও তোমাদের যে বন্ধুরা 26 বেস হোক কিংবা 25 বেসের হোক, সবাইকে চাইলে এই ভিডিওতে মেনশন দিতে পারো। আজকে হচ্ছে আমরা সরলরেখার পঞ্চম লেকচার, এটা আজকে হচ্ছে আমরা সরলরেখার নতুন একটা অধ্যায় শুরু করব, ঠিক আছে? সো আমরা একটু অপেক্ষা করি যাতে সবাই জয়েন করে, দেন আমরা ক্লাসটা স্টার্ট করে দেব। আর আমাদের বিগত ক্লাসগুলো যারা পাও নাই বা যারা করো নাই, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে। সো ওইখান থেকে তুমি সুন্দরভাবে শুরু থেকে যদি ক্লাসগুলো করো, এখানে না বোঝার কিছু নেই, সব কিছু সহজে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, আর একটু আমরা আরেকটা মিনিট অপেক্ষা করি, দেন ক্লাসটা স্টার্ট করে দিব। আচ্ছা, তোমরা তোমাদের বন্ধুদের সাথে চাইলে আমাদের ক্লাসগুলো শেয়ার করতে পারো, যেগুলো ফ্রিতে ক্লাস দিচ্ছি, সবার উপকার আসতে পারে। এই জন্য সবাই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। আর যারা 26 বেসের আসো, সবার তো রেজাল্ট দিয়ে দিছে, তো অনেকের হয়তো মনের মতো রেজাল্ট হয়নি। সো তোমাদের বলবো, তোমরা হতাশ না হয়ে সামনে যে ধাপগুলো আছে এগুলোতে যদি ভালো করে একটু পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। আমার অনেক ফ্রেন্ড দেখছি, আশেপাশে আমাদের অনেক স্টুডেন্টদের দেখছি যারা এসএসসি লেভেলে মনের মতো তোমার রেজাল্ট করে নাই, হয়তো অনেকের প্লাস মিস গেছে, কিন্তু 4.78 বা এরকম নাম্বার পাইছে। কিন্তু ওরা এখন অনেকে এখন মেডিকেলে পড়তেছে, অনেকে সিকিউরিটি পড়তেছে, ঠিক আছে? তো অনেকে 4.94 পেয়েও কিন্তু সিকিউরিটি পড়তেছে ইন্টারমিডিয়েট ভালো করে। সো তোমরা যারা রেজাল্ট খারাপ হয়েছে বা এ প্লাস পাও নাই, তোমরা হতাশ না হয়ে তোমরা পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট ইন্টারমিডিয়েটে পাবা, ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করি, চলো শুরু করি। আচ্ছা, তো তোমরা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা এখানে কমেন্টে বলিও, আমি ওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো আমরা সরলরেখার 5ম নম্বর লেকচার। আজকের লেকচার হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো সমাধান করব। এটা হচ্ছে যারা অসীম কুমার সাহা স্যারের বই ফলো করো তাদের জন্য হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে তোমার 3C। আর যারা কেতাবুদ্দিন স্যার বা এস এম এস স্যারের বই ফলো করো তাদের জন্য হচ্ছে 3.3 অধ্যায়টা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি। দেখো ভাইয়া, আমরা এখানে আছি, দেখো আমাদের এখানে লিখে রাখছি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তো চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ব্যাপারটা একটু বুঝি। দেখো আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের ত্রিভুজের, তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল স্কুল লেভেলে শিখে আসছো, তাই না? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, তাই না? ওইটা দিয়ে করছো। আবার আরেকটা ফর্মুলা ছিল ত্রিকোণমিতির, এটাও মনে হয় তোমরা অনেকে জানো, যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, তাই না, ওইটাও জানো। বাট এখন আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাচ্ছি, এখানে আমাদের একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, সেই 3টা শীর্ষবিন্দু ব্যবহার করে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে চলো, এটা আমাদের জন্য নতুন, আমরা এগুলো শিখি। তো দেখো আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ধরো আমরা বলে দিচ্ছি 3টা শীর্ষবিন্দু। ধরো আমরা এখানে 3টা শীর্ষবিন্দু, এটা হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে তোমার x1, y1। এটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক ভাইয়া বলে দিচ্ছি x2, y2। এবং এটা হচ্ছে সি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x3, y3। তাহলে তোমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে। এই 3টা শীর্ষবিন্দুর সাহায্যে তোমাদেরকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা, তো চলো আমরা এই সূত্রটা একটু দেখি। তোমরা স্কুল লেভেলে যে সূত্রটা শিখে আসছো সেটা আমরা দেখাবো, পাশাপাশি আমরা আরেকটা সূত্র নিয়ে কাজ করব। সো তোমরা স্কুল লেভেলে এই সূত্রটা অবশ্যই শিখছো, আমার বিশ্বাস। দেখো অনেকে যারা ক্লাসগুলো করে নাই, বাট এখন যদি করো একটু মনে পড়ে যাবে। সো ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হচ্ছে এরকম, খেয়াল করো, হাফ
ঠিক আছে, মডুলাস চিহ্ন। এখানে শোনো, আমরা এখানে দেখো ব্যাপারটা মনে রাখার জন্য খুবই সহজ, তুমি এভাবে মনে রাখতে পারো। আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করবো, এই যে বিন্দু থেকে, ঠিক আছে। তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে করে ঘুরে ঘুরে আমরা আগের বিন্দুতে ফিরে যাবো, তাই না? সো দেখো আমাদের কলমটা যে বিন্দুতে পড়ছে প্রথমে ওই বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখে নিব। কত স্থানাঙ্ক এখানে? x1, y1, ঠিক আছে না? এরপর এখান থেকে আমরা ঘুরে 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 দেখো তো এইভাবে করে করে আস্তে আস্তে আমরা কোন বিন্দুতে আসলাম? বি বিন্দুতে। তাহলে এসে কোন বিন্দুতে পৌঁছাইছি? বি বিন্দুতে পৌঁছাইছি। তাহলে এবার বি বিন্দুর স্থানাঙ্ক লিখবো কত বলো তো? x2, তারপর হচ্ছে y2। এরপর দেখো এখনো কিন্তু ত্রিভুজ কমপ্লিট হয় নাই, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিছে আমাদেরকে, ত্রিভুজ আমরা গঠন করতেছি। তাহলে ত্রিভুজ গঠন করতে হলে এবার বি থেকে আমাকে কোথায় যেতে হবে? দেখো সি বিন্দুতে যেতে হবে। তাহলে আমি এখন গিয়ে কোথায় পৌঁছাইছি? সি বিন্দুতে। দেন আমরা তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক লিখবো। তাহলে এখানে কত? x3 ডিভাইড সরি নিচে হচ্ছে y3, ঠিক আছে। দেখো এখনো কি ত্রিভুজটা কমপ্লিট হয়েছে? না। তাহলে আমাদেরকে আবার পুনরায় কোন বিন্দুতে ফিরে যেতে হবে? এ বিন্দুতে না? তাহলে দেখো এই বরাবর গিয়ে আমরা পুনরায় আবার এ বিন্দুতে ফিরে যাবো। তাহলে এ বিন্দুতে আবার আসছি না? তাহলে এই বিন্দুতে যেহেতু আবার আসছি, তাহলে তার স্থানাঙ্ক লিখবো। তার স্থানাঙ্ক কত? x1, এটা হচ্ছে y1, ঠিক আছে না? এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রটা ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এটা তোমরা অবশ্যই স্কুলে শিখে আসছো, তাই না? তো এটা কীভাবে নির্ণয় করতে হয় আমরা মনে হয় প্রসেসটা সবাই জানি। সেটা হচ্ছে দেখো ভাইয়া, এখানে আশা করি জানো, সেটা হচ্ছে এখানে উপর থেকে গুণ করতে হয়, উপর থেকে আমরা এটা গুণ করবো। সো উপর থেকে গুণ করতে হয়, তারপর এরপর হচ্ছে উপর থেকে গুণ হলে এগুলো কী হয় ভাইয়া বলো তো? পজিটিভ চিহ্ন। আর এরপর গুণটা হয় নিচ থেকে। তাহলে নিচ থেকে যেগুলো গুণ করতে হয় এগুলোর ক্ষেত্রে আমাকে নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হয়, মনে আছে? তাহলে উপর থেকে যে গুণটা করবো সেটা হচ্ছে গুণফলটা হচ্ছে পজিটিভ, আর নিচ থেকে যে গুণটা করবো সেই গুণফলটাকে আমাদেরকে নেগেটিভ চিহ্ন ইউজ করতে হয়। তাহলে চলো আমরা এটা একটু দেখি। ওকে, এটা একটু দেখি ভাই। দেখো তাহলে এখানে কী লিখতে হবে? হাফ ইন্টু, দেখো এই যে x1 এর সাথে কি এই যে উপর থেকে গুণ। তাহলে দেখো তো কী হচ্ছে এখানে? x1 ইন্টু y2, এটা প্লাস। এবার নিচ থেকে গুণ হলো এগুলো মাইনাস। হ্যাঁ, তাহলে এখানে নিচ থেকে যেহেতু গুণ করতেছি তাহলে মাইনাস দিব। তাহলে মাইনাস এখানে কী হবে বলো তো? x2 y1, x2 y1। আমরা একটু এটাকে এক সাইডে লিখি, তাহলে আমাদের একটু বেটার হয়। এটাকে এক সাইডে নিয়ে আসি, এখানে লিখতেছি, ঠিক আছে। ওকে, তারপর দেখো ভাইয়া, এরপর ভাইয়া দেখো আবার এটা গুণ শেষ হলে এই যে উপর থেকে গুণ করব, এটা উপর থেকে গুণ করব, তারপর এইটা এই যে এই দিক দিয়ে হচ্ছে নিচ থেকে গুণ, ঠিক আছে, নিচ থেকে গুণ। তাহলে আসলে গুণটা আমরা করে ফেলি। তাহলে গুণটা করলে কত হয় দেখো, এখন উপর থেকে গুণ হলে পজিটিভ বলছি, তাহলে প্লাস কত আছে বলো? x2 ইন্টু y3। নিচ থেকে গুণ, তাহলে নিচ থেকে গুণ হলে কি বলছিলাম? মাইনাস। তাহলে মাইনাস কী হবে বলো? x3 ইন্টু y2। ওকে, দেন এগেইন দেখো ভাইয়া আবার আমরা উপর থেকে গুণ করব। তাহলে উপর থেকে গুণ হলে কি? পজিটিভ। দেন গুণটা হবে কোত্থেকে? নিচ থেকে। নিচ থেকে গুণ হলে কি? নেগেটিভ, ঠিক আছে না? এগুলো তোমরা জানো। তাহলে এবার উপর থেকে গুণ করলে কত হবে বলো? প্লাস x3 y1 মাইনাস নিচ থেকে গুণ হলে মাইনাস x1 y3, ঠিক আছে না? তাহলে আমরা এখানে আমরা এখানে আসলে একটু ভুল হয়েছে, এখানে আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে মডুলাস চিহ্ন ব্যবহার করবো। হ্যাঁ, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কখনো কী হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। সো যার কারণে আমরা এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করি, যেখানে মডুলাস চিহ্ন ব্যবহার করবো। কারণ যদি কখনো এইটার মান ঋণাত্মকও চলে আসে তো ক্ষেত্রফলটা কখনো ঋণাত্মক হতে পারে না। সো যার কারণে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করে এটা পজিটিভ করে নেব। বুঝতে পারছো? তাহলে এইটা তোমরা আশা করি স্কুলে সবাই শিখে আসছো, তাই না? তো এইভাবে যদি দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা। তাহলে এখানে প্রথম বিন্দু থেকে যাত্রা শুরু করবা, প্রথম বিন্দুর স্থানাঙ্ক, তারপর দ্বিতীয় বিন্দু, তারপর তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক, তারপর আবার পুনরায় প্রথম বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। লিখে উপর থেকে গুণ করবা, উপর থেকে গুণগুলো হয় প্লাস, তারপর মাইনাস দিয়ে নিচ থেকে গুণ, আবার উপর থেকে গুণ, উপর থেকে গুণগুলো প্লাস, নিচ থেকে গুণগুলো মাইনাস, তারপর আবার উপর থেকে গুণ, দেন আবার নিচ থেকে গুণ। তাহলে উপর নিচ থেকে যে গুণগুলো করবা এগুলো হচ্ছে পজিটিভ, আর উপর থেকে যে গুণ করবো এগুলো হচ্ছে পজিটিভ, আর নিচ থেকে গুণ করলে এগুলোর আগে কী দিতে হবে? নেগেটিভ চিহ্ন দিতে হবে। বলো এভাবে করে পারবা না? ঠিক আছে না? তোমরা এটা সবাই স্কুলে শিখে আসছো। তো এখন এই নিয়ম দিয়ে আমরা চাইলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে ম্যাথে আমাদেরকে এটার চেয়ে আমরা এখন নতুন একটা ফর্মুলা শিখবো, ওই নতুন ফর্মুলাটা আমাদের জন্য আরও বেশি কাজে দেয় কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে। তো আমাদের জন্য 2-4 জিনিস জানা প্রয়োজন। ওকে, ঠিক আছে, সো এটা পারবা। ওকে, নেক্সট আমরা যাই। তাহলে এবার দেখো আমরা আবার একটা ত্রিভুজ অঙ্কন করি। ধরো এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। দেখো এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন আমরা আরেকটা সূত্র শিখতেছি, সেটা দেখো। এটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক x1, y1। এটা বি বিন্দু যার স্থানাঙ্ক x2, y2। এটা সি বিন্দু যার স্থানাঙ্ক x3, y3। আচ্ছা, ওখানে আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি ভাইয়া, একটু যদি আমি বলি। এখন অনেকে বলতে পারো আচ্ছা ভাইয়া যদি চতুর্ভুজ হয় সেক্ষেত্রে কী করবো? দেখো যদি চতুর্ভুজ হয় সেক্ষেত্রে কী করবা এটা একটু বলি তোমাদেরকে। যদি চতুর্ভুজ হয় সেক্ষেত্রে কী করবা? দেখো
এটাও খুব সহজ। যদি তোমার মনে করো একটা চতুর্ভুজ দিছে, এরকম একটা চতুর্ভুজ দিছে, এই যে এটা একটা চতুর্ভুজ দিছে, চতুর্ভুজ দিয়ে যদি চতুর্ভুজের ক্ষেত্রফল কত, তাহলে এটা এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1, y1, এটার স্থানাঙ্ক x2, y2, এটার স্থানাঙ্ক x3, y3, এটার স্থানাঙ্ক x4, y4। ঠিক আছে না? এর বলো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। পঞ্চমভুজ, ষড়ভুজ সবগুলো ক্ষেত্রফল নির্ণয় করবে এটা দিয়ে। কীভাবে করবা? হাফ ইন্টু, তাহলে তোমরা প্রথম বিন্দু থেকে যাত্রা শুরু করবা। এই যে আমরা দেখো এখানে প্রথম বিন্দু এ থেকে যাত্রা শুরু করবো, তাহলে এ থেকে যাত্রা শুরু করলে প্রথমে একে পাইছি, তাহলে এখানে লিখবো x1, y1। তারপর চতুর্ভুজটা গঠন করতে হলে কোথায় যেতে হবে? বিতে যাইতে হবে, তাহলে বি এর স্থানাঙ্ক পাইছো কত আছে? x2, y2। তারপর কোথায় যেতে হবে? সি বিন্দু যেতে হবে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? x3, y3। তারপর সি থেকে কোথায় আসতে হবে? ডিতে আসতে হবে, তাহলে ডি বিন্দুতে পৌঁছাইছো, তার স্থানাঙ্ক লিখবা x4, y4। এবার এখনো কি দেখো তো চতুর্ভুজ গঠন হয়েছে না? তাহলে চতুর্ভুজ গঠন হতে হলে আবার পুনরায় কার মধ্যে যেতে হবে? এর মধ্যে। তাহলে আবার যেহেতু এর মধ্যে গেছো, তাহলে এর স্থানাঙ্ক লিখবা x1, y1। এই যে এটা দিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। তাহলে আগের মতো উপর থেকে গুণ করলে উপর থেকে গুণ পজিটিভ, আর যদি নিচ থেকে গুণ করো সেক্ষেত্রে নেগেটিভ বসাবা। পারবা না? এখন যদি পঞ্চমভুজ দেয় তাহলে কয়টা বিন্দু? 5টা বিন্দু। তাহলে x1 থেকে শুরু করে x⁵ যাবে, আবার পুনরায় প্রথম বিন্দুর স্থানাঙ্ক বসাবা। ষড়ভুজ হলে তাও সেম, 1 থেকে শুরু করে ষষ্ঠ বিন্দুর স্থানাঙ্ক পর্যন্ত লিখবা, শেষে গিয়ে আবার পুনরায় প্রথম বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে না? তাহলে উপর থেকে গুণ করবো প্লাস মাইনাস দিয়ে নিচ থেকে গুণ। ঠিক আছে? তাহলে উপর থেকে গুণ হলে এগুলো পজিটিভ, আর নিচ থেকে গুণ হলে সেগুলোর আগে মাইনাস বসাবো। তাহলে এই সূত্র দিয়ে আমরা ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, পঞ্চমভুজ বলো, ষড়ভুজ বলো সবগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আরেকটা নতুন একটা প্রসেস শিখবো, এটা আমাদের অনেক অনেক ম্যাথে হেল্প করবে। দেখো এখানে ভাই আমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে বললো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সো দেখো আমরা কীভাবে করতে পারি। আমরা এখানে লিখি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এখানে হাফ, এখানে নির্ণায়ক চিহ্ন হাফ, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দুর ভুজগুলো বসাবো। তাহলে প্রথম বিন্দুর ভুজ x1, দ্বিতীয় বিন্দুর ভুজ x2, তৃতীয় বিন্দুর ভুজ x3। তাহলে প্রথম কলাম, এটাকে আমরা কলাম বলি। সো যারা ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো নাই, 26 বেস, তোমরা এগুলো শিখবা। বাট এখানে এই ম্যাথ করার জন্য যা যা দরকার আমি এখানে বুঝাই দিব। তো নির্ণায়ক সম্পর্কে তোমার আরও বিস্তারিত আইডিয়া পাবা যখন নির্ণায়ক অধ্যায়টা পড়বা। ঠিক আছে? বাট এখানে যা যা লাগবে আমি পড়াই দিব। তো এখানে দেখো প্রথম বিন্দুর ভুজ, দ্বিতীয় বিন্দুর ভুজ, তৃতীয় বিন্দুর ভুজ দিবা। পরে খুঁটিগুলো, তাহলে প্রথম বিন্দুর খুঁটি, দ্বিতীয় বিন্দুর খুঁটি, তৃতীয় বিন্দুর খুঁটি, তারপর শেষে গিয়ে 1 1 1। এটা হচ্ছে আমাদের আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আরেকটা সূত্র। ঠিক আছে? আমাদের দুইটা জানা লাগবে। এটাও আমরা বিভিন্ন ম্যাথে ইউজ করবো। এটা ইউজ করলে আমাদের ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা কী হবে? হাফ ইন্টু নির্ণায়কের দুইটা চিহ্ন, প্রথম বিন্দুর ভুজ, দ্বিতীয় বিন্দুর ভুজ, তৃতীয় বিন্দুর ভুজ, অর্থাৎ প্রথম কলামে বসবে সবগুলো ভুজ, দ্বিতীয় কলামে বসবে সবগুলো খুঁটি। এগুলোকে আমরা কলাম বলি। তাহলে প্রথম কলামে বসবে সব বিন্দুর ভুজ, দ্বিতীয় কলামে বসবে সব বিন্দুর খুঁটি, এবং শেষে কলামে গিয়ে বসবে সবগুলো 1। ঠিক আছে না? এখন আমাদেরকে এই নির্ণায়কের মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? সো নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা নির্ণায়ক অধ্যায়ে পড়বা। তো আমরা এখানে একটু বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এটা করবা। দেখো, যদি আমাদেরকে 2/2 ম্যাট্রিক্স একটা নির্ণায়ক হইতো, ধরো মনে করো এটা 5, এটা মনে করো 3, এটা 1, এটা মনে করো 6, মনে করো এটা নির্ণায়ক বের করতে বললো, নির্ণায়কের মান। তাহলে 2 মাত্রার নির্ণায়ক এটা। তো এটার ক্ষেত্রে নির্ণায়কের মান কেমন বের করতে হয়? সেটা হচ্ছে এই যে উপর থেকে গুণ করতে হয়, তাহলে উপর থেকে গুণ করলে 5 কত? 30, তারপর মাইনাস দিয়ে নিচ থেকে গুণ। ওই যে বারবার বলতেছি উপর থেকে গুণ হলে পজিটিভ, নিচ থেকে গুণ হলে নেগেটিভ। তাহলে 5 কত? 30, তারপর 3 আর 1 গুণ করলে 3, তাহলে এটা হচ্ছে কত? 27। তাহলে এই নির্ণায়কের মান কত? 27। তাহলে এটা হচ্ছে 2 মাত্রার, অর্থাৎ যার মধ্যে 2টা সারি। দেখো এই বরাবর দেখো, এইগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম, 2টা কলাম, আর এগুলো হচ্ছে সারি। তাহলে 2টা সারি, 2টা কলাম, তো এটাকে 2 মাত্রার নির্ণায়ক বলে। সো 2 মাত্রার যে ম্যাট্রিক্স তার নির্ণায়কের মান আমরা বের করতে পারি এভাবে। এখন ভাই এটা তো 2 মাত্রা না, এটা হচ্ছে 3 মাত্রার একটা ম্যাট্রিক্স। দেখো তো এই বরাবর কয়টা কলাম? একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। এখানে সারি কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে 3 মাত্রার যে ম্যাট্রিক্স তাদের নির্ণায়ক মান বের করার পর আমরা শিখবো। তো কীভাবে শিখি দেখো, প্রথমে লক্ষ্য করো, আমরা এখানে যে কোনো সারি, যে কোনো কলাম ধরে বিস্তার করব। ধরো আমি তোমাকে বললাম আমরা এখানে বিস্তার করবো হচ্ছে এই যে এই প্রথম সারি দিয়ে আমরা বিস্তার করব। তোমার ইচ্ছা, তুমি চাইলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, যে কোনো কলাম সারি ধরে বিস্তার করতে পারো।
এটা তোমার ব্যাপার। সো আমরা প্রথম যে সারি আছে সেটা ধরে বিস্তার করব। সো বিস্তার কীভাবে করবো জিনিসটা তোমরা একটু বুঝো। দেখো আমরা এখানে লিখতেছি, দেখো ভাই একটু, আচ্ছা বিস্তার করার সময় দেখো এখানে হাফ হাফ, একটু খেয়াল করো। আমরা প্রথম দেখো এই যে আমরা এই সারি ধরে বিস্তার করতেছি, তাহলে প্রথম আমরা লিখবো x1, এটার আগে কিন্তু প্লাস, দেখো বিস্তার করলে এটার আগে প্লাস বসাবা, দেন এটার আগে এরপর মাইনাস আবার প্লাস, তাহলে প্রথমটা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, এগুলো উপাদানের চিহ্ন বলা হয়। হ্যাঁ, তাহলে প্রথমটার ক্ষেত্রে প্লাস ব্যবহার করবা, দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস, এবং শেষে গিয়ে আবার প্লাস। তো প্লাস x1, তাহলে প্লাস চিহ্ন তোমার লিখতে হবে না, তাই না? x1 লেখার পর এখানে যে কাজটা করবা, দেখো এখানে যে ব্যাপারটা হবে, x1 করার পর এই বরাবর তার কলাম বাদ যাবে, এই বরাবর তার কলাম বাদ যাবে, এই বরাবর তার সারি বাদ যাবে। অর্থাৎ যাকে ধরে বিস্তার করবা, যে উপাদানকে ধরে বিস্তার করবা, তার বরাবর হচ্ছে কলাম বাদ দিবা, তার বরাবর কি বাদ দিবা? সারি বাদ। বাকি যে উপাদানগুলো আছে তাদের নির্ণয় মান বের করবা। তাহলে দেখো একটা সারি আর একটা কলাম বাদ দিয়ে দিলে বাকি যে উপাদানগুলো আছে এগুলো দেখো, তো এগুলো নিয়ে তুমি যদি একটা নির্ণায়ক গঠন করো, তাহলে এটা কয় মাত্রার ম্যাট্রিক্স হবে? 2 মাত্রার না? তো এবার এগুলোর তো নির্ণায়ক আমরা বের করতে পারবো, উপর থেকে গুণ করবো, মাইনাস নিচ থেকে গুণ। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে যাকে ধরে বিস্তার করবা ওই বরাবর কলাম বাদ, ওই বরাবর সারি বাদ। তাহলে সারি বাদ দিয়ে দেখো তো এখন আমি যদি এখন করি, দেখো তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে এইটা আর এটার মধ্যে গুণ করবো, তাহলে y2-র সাথে 1 গুণ করলে কত হবে? y2 মাইনাস এটার সাথে এটা গুণ, উপর থেকে গুণ হলে প্লাস, নিচ থেকে গুণ হলে মাইনাস, তারপর এখানে কি হবে? y3। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার যখন ভাই সেকেন্ডটা লিখবা, বলো তো ভাই সেকেন্ডটার চিহ্ন কি? মাইনাস না? তাহলে এখানে মাইনাস, এখানে কি বসাবো? y1 বসাই দিবা। তারপর দেখো এই বরাবর কলাম বাদ, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, কলাম বাদ দিবা, সারি বাদ দিবা। তাহলে এইটার সাথে এটার গুণ করবা প্লাস, এটার সাথে এটার গুণ করবা মাইনাস। সিম্পল না? তাহলে চলো গুণটা আমরা করে ফেলি। দেখো তাহলে এবার আসো y1 বাদ দিলে এবার কলাম বাদ, এবার সারি বাদ, তাহলে যে x2-র সাথে 1 গুণ করবা, x2 মাইনাস x3-র সাথে 1 গুণ, তাহলে x3। সহজ না? দেখছো? তারপর শেষে গিয়ে কি আছে? প্লাস, তাহলে এটা উপাদান ছিল কি? প্লাস প্লাস, ওখানে কত আছে? 1। তাহলে 1 করার ক্ষেত্রে ঠিক সেম ভাইয়া যে কাজটা বলছিলাম, এই যে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, তাহলে যাকে ধরে বিস্তার করবে তার বরাবর কলাম বাদ, তার বরাবর সারি বাদ। এবার এই দুইটা ম্যাট্রিক্স, যে 2 মাত্রার ম্যাট্রিক্স আছে তাদের নির্ণায়ক মান বের করবা। সো কীভাবে করবা বলো? এটা অবশ্যই পারবা। দেখো এই যে এই বরাবর গুণ হবে, তাহলে দেখো প্রধান খণ্ড গুণ করলে কী হবে বলো? x2 y3 মাইনাস x3 y2, এই যে এইভাবে করে তুমি নির্ণায়কের মান বের করতে পারবা। বুঝতে পারছি? তাহলে কোনো একটা নির্ণায়কের কীভাবে মান বের করবা সেটা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার এখন তুমি যখন নির্ণায়কের মান বের করবা, শেষে গিয়ে তো নেগেটিভ আসতে পারে। যখন ক্ষেত্রফল নিবা, ক্ষেত্রফলটা কখনো ঋণাত্মক হতে পারে না। সো যার কারণে আমরা মডুলার চিহ্ন ব্যবহার করে ওই ক্ষেত্রফলটা পজিটিভ করে দিব। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছি। ওকে, এখন এটার আরও সহজ করে এইটার তোমার এই ক্যালকুলেশনটা চাইলে আরও সহজ করে করতে পারো নির্ণায়কের একটা কনসেপ্ট ব্যবহার করে। চলো এই জিনিসটা একটু শিখে নিই। হ্যাঁ, চলো এই জিনিসটা একটু শিখে নিই আমরা। একটু মুছে দিচ্ছি এগুলো। দেখো ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হাফ মডুলাস প্রথম বিন্দুর বুঝ, দ্বিতীয় বিন্দুর বুঝ, তৃতীয় বিন্দুর বুঝ, প্রথম কলমে সবগুলো বুঝ, তারপর সবগুলো কুটি y1 y3, শেষে গিয়ে 1 1 1। ঠিক আছে না? এরপর আমরা এটার বিস্তারটাকে আরও সহজ করতে চাচ্ছি। কীভাবে করা যায়? তোমরা যখন নির্ণায়ক করবা তখন দেখবা নির্ণায়কের বিস্তার করা তখনই সহজ হয় যখন যে কোনো সারি বা যে কোনো কলামে একাধিক জিরো আনা যায়। একাধিক জিরো আনলে তুমি বিস্তার করাটা সহজ হয়ে যাবে। বুঝতে পারছো কেন? কারণ জিরোকে ধরে যখন বিস্তার করবা, জিরোর সাথে যা কিছু গুণ হবে সবগুলো কি জিরো হয়ে যাবে না? তাই না? তো নির্ণায়ক ম্যাথগুলো করার সময় জিনিসটা মাথায় রাখবা যে আমি যত বেশি সংখ্যক কি আনতে পারবো, জিরো আনতে পারবো, তাহলে আমাদের ম্যাথ করাটা ইজি হবে। আচ্ছা, তো চলো আমরা একটু জিরো আনার চেষ্টা করি। তাহলে জিরো কীভাবে বানানো যায় জিনিসটা বুঝো। দেখো আমরা যদি ভাইয়া বলি, এই যে এখানে কি বলো, এটা প্রথম সারি না? এই প্রথম সারি, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি। তাহলে আমরা যদি প্রথম সারি থেকে এই দ্বিতীয় সারিটা বিয়োগ করতে পারি, তাহলে দেখো তো বিয়োগ করার সময় দেখো এটা থেকে এটা বিয়োগ করবা, y1 থেকে y2 বিয়োগ করবা, 1 থেকে 1 কি বিয়োগ করলে কত? জিরো না? এই 1 থেকে 1 কি বিয়োগ করলে জিরো। বুঝতে পারছো? তাহলে এই যে নতুন যে সারিটা তৈরি করছো সেটা প্রথম সারিতে স্থাপন করবা, তাহলে একটা জিরো পেয়ে গেছো।
এরপর আবার যখন তুমি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি কি বিয়োগ করবা, তাও দেখো এই 1 থেকে 1 কি বিয়োগ করলে আরেকটা জিরো পাচ্ছ না? বুঝতে পারছো? তাহলে কয়টা জিরো আসলো? দুইটা জিরো আসলে যে কোনো সারি বা যে কোনো কলামে দুইটা যদি জিরো আনতে পারো তাহলে নির্ণায়কের অঙ্কগুলো করা অনেক সহজ হয়ে যায়। তাহলে কি কাজটা করতেছি দেখো, আমরা এখানে হাফ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতেছি এবং সেই বিয়োগফলটা আমরা প্রথম সারিতে রাখবো। তাহলে দেখো x1 থেকে x2 বিয়োগ করলে কি লিখবা? x1 মাইনাস x2, ক্লিয়ার? তারপর y1 থেকে বিয়োগ করো, তাহলে y1 মাইনাস y2। এই যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, এক থেকে এককে বিয়োগ করলে কত? 0, তাই না? তাহলে নতুন করে প্রথম সারিটা কীভাবে সাজাইছো লিখে দিবা r'1, মানে নতুন করে প্রথম সারিটা তৈরি হয়েছে কীভাবে? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে। এবার আসো দ্বিতীয় সারিটা নতুন করে সাজাবো কীভাবে? দ্বিতীয় থেকে তৃতীয়টাকে বিয়োগ করবো। তো দ্বিতীয় থেকে তৃতীয়টা বিয়োগ করলে কত হবে বলো তো? x2 মাইনাস x3, তারপর y2 মাইনাস y3, 1 থেকে 1কে বিয়োগ করলে 0। তাহলে নতুন করে দ্বিতীয় সারি তৈরি হয়েছে কীভাবে? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে পাশে লিখে দিবা এবং শেষে গিয়ে হচ্ছে এই উপাদান, এই সারি কোনো পরিবর্তন করতে পারবে না, x3 y3 1। এই যে শেষে গিয়ে এটা হুবহু লিখে দিতে হবে, যেগুলো দুইটার পরিবর্তন করতে পারবা। বুঝতে পারছো? তাহলে কত? এবার কাকে দূর বিস্তার করবা? যে সারি বা যে কোনো কলামে একাধিক জিরো আছে, তাহলে দেখো তো সেটা কত নম্বর কলাম আছে? 3 নম্বর কলাম আছে না? দেখো তো ভাই 3 নম্বর কলামে, এই যে দেখো 3 নম্বর কলামকে দূরে যদি তুমি বিস্তার করো, জিনিসটা সহজ। দেখো তো এখানে দুইটা জিরো আছে না? তাহলে এই জিরোকে ধরে বিস্তার করলে রেজাল্ট কত? 0। এই জিরোকে ধরে বিস্তার করলে কত? 0। কারণ বিস্তার করার সময় মনে আছে যে আমরা একটা মাইনাস চিহ্ন দিছিলাম, তাই না? ওই যে জিরোর আগে, যেমন আমরা একটু আগে যে নির্ণয় করি x1 দিয়ে যখন বের করছো, তাহলে x1 এর সাথে এক ওই বরাবর কলাম বাদ দিয়ে ওই বরাবর সারি বাদ দিয়ে যে দুইটা যে চারটা উপাদান ছিল তাদের যে নির্ণায়কের মান সেটা গুণ করতাম না? সো গুণ করলে x1 এর সাথে যদি 0 থাকে তাহলে 0-র সাথে তুমি যা কিছু গুণ করো না কেন গুণফল কত? 0। সো জিরোকে ধরে বিস্তার করার কোনো প্রয়োজন নেই, জিরোকে ধরে বিস্তার করলে 0। তাহলে এই জিরোকে ধরে বিস্তার করলে 0, এটাকে ধরলে বিস্তার করলে 0। তাহলে শুধুমাত্র বিস্তার করা লাগতেছে কাকে ধরে? 1কে ধরে। তাহলে এখন তো আগে যেখানে তুমি 3টাকে ধরে বিস্তার করতেছো, এখন সেখানে একটাকে করতে হচ্ছে। তো জিনিসটা সহজ হয়ে গেল না? তাহলে একবার দেখো, এটা চিহ্ন কি? প্লাস, এটা মাইনাস, এই যে এটা প্লাস, এটা মাইনাস, এটা কি? প্লাস। তা আমি যদি 1কে ধরে বিস্তার করি তাহলে +1, এটা তো লেখার দরকার নাই, তাই না? সো 1কে ধরে বিস্তার করলে কী হবে? 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। তাহলে এই যে উপর থেকে এটা গুণ করবে, গুণ করলে কত হবে বলো? x1 মাইনাস x2 ইন্টু y2 মাইনাস y3, ঠিক আছে না? তারপর মাইনাস মাইনাস নিচ থেকে গুণ, তাহলে নিচ থেকে গুণ হলে কত হবে? দেখে বলো, x2 মাইনাস x3 ইন্টু y1 মাইনাস y2। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। তবে দুইটা উপায়ে দেখাইছি, ঠিক আছে? সো যার যেটা সহজ সেটা দিয়ে সমাধান করবা। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। যদি হয় তাহলে এখন আমরা ম্যাথ সলভ করব। আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু জানাও। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাই, ঠিক আছে? আচ্ছা, চলো এখন আমরা তাহলে নতুন ম্যাথে যাই। ওকে, তাহলে চলো এখন আমরা আমাদের যে বিভিন্ন ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এখন আমরা একটু সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, সো চলো আমরা আমাদের স্লাইডে যাই। এই যে দেখো একটা ম্যাথ, এখানে একটু লক্ষ্য করো, আমরা এখানে কিছু শর্টকাটও শেখাবো তোমাদেরকে। সো তোমাদের দেখা যায় জিনিসগুলো ভালো লাগবে। আচ্ছা, সো দেখো ভাইয়া, আমরা তাহলে একটা এখানে কি বলছে দেখো, ABC ত্রিভুজের আমাদেরকে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে এ হতে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, সো দেখো আমরা জিনিসটা সহজে করে ফেলি। তো কীভাবে করবো দেখো, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। এই হচ্ছে আমাদের ত্রিভুজ, দেখো এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে ত্রিভুজের যে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে তাদের স্থানাঙ্কগুলো আমরা একটু লিখি। এখানে দেখো এ বিন্দু দেওয়া আছে, আমরা অন্য কালার নিই, এখানে ধরো এই কালার। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে ভাইয়া বলো? এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,6। তারপর বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? -9,1। তারপর সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? -3, -1।
তাহলে হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। 5,6 -9,1 -3,3। আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সো তোমাদের যার যেটা সুবিধা ওটা দিয়ে করবা, আমি এখানে একটা দিয়ে করে দিচ্ছি। সো তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা দিয়ে করবা, ওকে। আমি তোমাদেরকে দুইটাই শিখেছি, সো যার যেটা সহজ লাগে এটা দিয়ে করবা, ওকে। সো আচ্ছা, আমরা প্রথম যে স্কুল লেভেলে যে সূত্রটা শিখছি ওটা দিয়ে করার চেষ্টা করি একটু, হ্যাঁ। তাহলে প্রথম বিন্দুর স্থানাঙ্ক কত বলো? 5,6। দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক কত? -9,1। তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক কত? -3, প্রথম বিন্দুর স্থানাঙ্ক লিখবো আবার পুনরায়, তাহলে 5,6, ঠিক আছে। তাহলে আসো হাফ ইন্টু, লক্ষ্য করে এখানে আমরা গুণ করবো যে উপর থেকে গুণ, হ্যাঁ। তাহলে উপর থেকে প্রথমে যদি গুণ করো, এটার সাথে গুণ করো, তাহলে প্লাস, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে কত? 5 মাইনাস, নিচ থেকে গুণ করলে মাইনাস, তাহলে বলো এখানে কত? এখানে মাইনাস, মাইনাসে প্লাস, তাহলে 6 নং কত? 54, এখানে 54 লিখে দিবা, ক্লিয়ার। এবার আসো -9 -1 গুণ করলে +9, এখানে সূত্র একটা মাইনাস, এই মাইনাস মাইনাসে কী হবে? প্লাস, 3 একে 3, তারপর এই এটা প্লাস, এই উপর থেকে গুণ হলে প্লাস, কিন্তু মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 318, সূত্র একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসে +5, ঠিক আছে। সো এখানে কত হয় দেখো, এবার হিসাব নিকাশ করি, তাহলে 5 + 54 + 9 + 3 -18 + 5, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু, এটা আসতেছে 58, তাহলে 58কে 2 দ্বারা ভাগ করলে 29 বর্গ একক, 29 বর্গ একক, এটা হচ্ছে আমাদের আনসার। এই যে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম 29 বর্গ একক। যদি কখনো ধরো এখানে ধরো কখনো -58 আসতেছে, তখন তুমি কি কাজটা করবা? মডুলাস চিহ্ন ব্যবহার করবা, মডুলাস চিহ্ন ব্যবহার করে এটাকে পজিটিভ করে নেবা, কেন ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, বুঝতে পারছো? আচ্ছা, তো এইটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন এই ক্ষেত্রফল যখন আমাদেরকে এমসিকিউতে দিবে, তখন আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। সো দ্রুত কীভাবে করতে হয়, শর্টকাটটা আজকে তোমাদেরকে শিখিয়ে দিব। চলো একটু জিনিসটা শর্টকাটটা শিখি, দেখো শর্টকাটটা শিখি, তাহলে তোমাদের কাছে সহজ লাগবে, ঠিক আছে। শর্টকাটটা খুবই সহজ, একটু জিনিসটা বুঝো। আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। এমসিকিউ ট্রিক্স, এমসিকিউ শর্টকাট, এটা যখন অ্যাডমিশনে দিবে খুব দ্রুত করতে পারবা, জিনিসটা বুঝো। ধরো আমাদেরকে ত্রিভুজের একটা শীর্ষবিন্দুর মূল বিন্দু, অর্থাৎ ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হতে হবে, তাহলে শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। দেখো একটা মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। আচ্ছা, বি বিন্দুর স্থানাঙ্ক কত বলো? ধরো x1, y1, সরি এটা দ্বিতীয়, তো আমরা এটাকে x2, y2 ধরতেছি, আর তৃতীয় যে শীর্ষবিন্দু সি সেটাকে ধরতেছি x3, y3। তাহলে এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট ফর যদি ওই ত্রিভুজের 3টা বিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হয়। তাহলে সূত্রটা কি শিখলাম? হাফ, প্রথম বিন্দুর স্থানাঙ্ক 0, 0, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক x2, y2, তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক x3, y3, আবার পুনরায় প্রথম বিন্দুর স্থানাঙ্ক, ক্লিয়ার। এবার দেখো শর্টকাটটা কীভাবে আসে সেটা দেখায় আগে, এটা দেখো। তাহলে বলো 0-র সাথে এটা গুণ করলে 0, মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ করলে 0, লিখার দরকার নেই। তারপর বলো x2-র সাথে এটা গুণ করবা, তাহলে x2, y3, মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে x3, y2, ঠিক আছে না। তারপর প্লাস এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলো 0, তাহলে এতটুকু থাকতেছে, তাই না। তাহলে এটাকে একটু সুন্দর করে আমরা ফরম্যাটে সাজাই, দেখো তো হাফ ইন্টু মডুলাস জি, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। তো দেখো এখানে x2 কি বলো তো, x2 কি? দ্বিতীয় বিন্দুর বুঝ, আর y2 কি দেখো তো। এটা আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে প্রথম বিন্দু ধরে নিই, এটাকে দ্বিতীয় বিন্দু ধরি, কেন? কারণ একটা বিন্দু তো 0, তাই না, ওটা বাদ দিয়ে দিই। তাহলে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দুর মধ্যে বলতেছি, দেখো বুঝো জিনিসটা। এখানে x2 মানে কি বসছে দেখো তো, প্রথম বিন্দুর বুঝ না, তাহলে আমরা কি লিখবো এখানে? দেখো বুঝ, এখানে বুঝ, এখানে 1 বলতে কি বুঝবা, মানে প্রথম যে বিন্দু থাকবে সেই বিন্দুর বুঝ বসাবো। y3টা কি দেখো তো, এইটার কোটি না, এটা কিন্তু প্রথম বিন্দুর কোটি কিন্তু y2, এটাকে আমরা দ্বিতীয় বিন্দু বলছি, তার কোটি কত? y3। তাহলে এখানে প্রথম বুঝের সাথে কিন্তু অর্থাৎ প্রথম বিন্দুর বুঝের সাথে গুণাকারে কিন্তু প্রথম বিন্দুর খুঁটি নেই, কি আছে? দ্বিতীয় বিন্দুর খুঁটি। এই জন্য আমরা কি লিখবো এখানে? খুঁটি দিয়ে লিখবো, এখানে খুঁটি দিয়ে নিচে 2 দিব, তারপর হচ্ছে এখানে মাইনাস। তাহলে দেখো প্রথম বিন্দুর বুঝ ইন্টু দ্বিতীয় বিন্দুর খুঁটি মাইনাস। এবার দেখো x3 কি? দ্বিতীয় বিন্দুর বুঝ না, তাহলে এখানে কি লিখবা? কি বুঝ 2 ইন্টু দেখো তো y2 কি দেখো তো, প্রথম বিন্দুর খুঁটি না, তাহলে খুঁটি 1,
এটা মডুলাস চিহ্ন। ক্লিয়ার? সো তোমরা এটাকে এরকম মনে রাখতে পারো, সহজ যদি বলি এটাকে এরকম মনে রাখতে পারো 12 মাইনাস 21, 12 মাইনাস 21, দুঃখিত, এভাবে 1221 এরকম মনে রাখতে পারো। হ্যাঁ, এটাকে 1221 দিয়ে তুমি মনে রাখতে পারো। 12 প্রথম আছে 12, 12 মানে কি প্রথম বিন্দুর বুঝ তার সাথে দ্বিতীয় বিন্দুর খুঁটি, মাইনাস 21, 21 মানে কি প্রথমে 2, তাহলে দ্বিতীয় বিন্দুর বুঝ প্রথম বিন্দুর খুঁটি। বুঝতে পারছো? এটা হচ্ছে শর্টকাট। তাহলে এই শর্টকাটটা তুমি কখন করতে পারবা ভাইয়া? এই শর্টকাটটা তুমি তখনই করতে পারবা যদি একটা বিন্দু কি বিন্দু হয়, মূল বিন্দু হয়। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর মধ্যে যদি একটা কি হয়, মূল বিন্দু হয়, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সূত্রটা দেখো তুমি, আমি এখান থেকে যদি বুঝাই, তাহলে তুমি এভাবেও মনে রাখতে পারো যে এখানে x2 সাথে যাবে, এটা x2 সাথে যাবে বিপরীত বিন্দুর অর্থাৎ আরেকটা বিন্দুর খুঁটি, তারপর দ্বিতীয় বিন্দুর x3 সাথে যাবে প্রথম বিন্দুরটা, অর্থাৎ এক্সচেঞ্জ। হ্যাঁ, প্রথম বিন্দুর বুঝের সাথে যাবে ওই বিন্দুর খুঁটিটা, আর প্রথম বিন্দুর খুঁটির সাথে যাবে দ্বিতীয় বিন্দুর বুঝটা, এক্সচেঞ্জ। ঠিক আছে? সো এবার দেখো আমরা এই জিনিসটা তোমাদের আগে যেটা করছো, এবার আমরা সেটা শর্টকাট দিয়ে দেখাই, তোমাদেরকে শর্টকাট দিয়ে দেখাই, তাহলে জিনিসটা তোমাদের কাছে সহজ লাগবে। দেখো ভাইয়া একটু সহজ করে বুঝাই। দেখো এখন ভাইয়া বলো আমাকে, এখানে ত্রিভুজের স্থানাঙ্ক কত আছে? এ হচ্ছে 5,6 আর বি হচ্ছে -9,1 আর সি হচ্ছে -3,-1। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটাকে যখন তোমার বলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিন্তু শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা এখানে যে শর্টকাটটা অ্যাপ্লাই করতে যাই, আমাদের তো একটা মূল বিন্দু লাগবে, বাট এখানে কি কোনো মূল বিন্দু আছে? মূল বিন্দু তো নাই, এখানে তো কোনো মূল বিন্দু নাই। বুঝতে পারছো? তাহলে মূল বিন্দুটা আমরা কীভাবে করবো? এখানে যে কোনো একটা মধ্যে তুমি মূল বিন্দু করে নেবে। যেমন আমি যদি সি বিন্দুকে মূল বিন্দু করি, দেখো তো সি বিন্দুকে যদি মূল বিন্দু করি তাহলে কীভাবে করতে পারবো বলো? সি বিন্দুতে মূল বিন্দু করতে হলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0, 0। তাহলে বুঝের সাথে কত যোগ করলে 0 হয় বলো? 3 যোগ করলে, যেহেতু -3 তাহলে তুমি 3 যোগ করলে 0 হবে। তাহলে আমি বুঝের সাথে 3 যোগ করতেছি, 0। বলো কোটির সাথে কত যোগ করলে তোমার এটার স্থানাঙ্ক মূল বিন্দুর সাথে মিলবে? 1 যোগ করলে, তাহলে এটাও 0। তাহলে আসো, এই যে তুমি একটা বিন্দুকে মূল বিন্দু করার জন্য বুঝের সাথে কুটির সাথে যা যা করছো, সেম কাজগুলো তোমাকে ওই দুইটা বিন্দুর মধ্যেও করতে হবে। বুঝতে পারছো? তাহলে শর্টকাটটা করার জন্য ভাই কি শিখাইছি? আমাদেরকে যে কোনো বিন্দুর তিনটা শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো একটাকে মূল বিন্দু হইতে হবে। বাট এখানে তো প্রশ্ন যখন তোমাকে দিবে, তোমাকে তো হয়তো মূল বিন্দু নাও দেওয়া থাকতে পারে, তখন তুমি যে কাজটা করবা, যে কোনো একটা বিন্দুকে মূল বিন্দু করে নিবা। ঠিক আছে? যে কোনো একটা বিন্দুকে মূল বিন্দু করে নিবা। ধরো আমি সি বিন্দুতে করবো, কি করলে মূল বিন্দু হয়? মূল বিন্দুর স্থানাঙ্ক মানে 0, 0। তাহলে বুঝ আছে -3, কাতে কত যোগ করলে তোমার 0 হবে? +3। যদি +3 থাকতো তাহলে কত বিয়োগ করতাম? 3 বিয়োগ করতাম, সিম্পল ব্যাপার। তাহলে বুঝের সাথে 3 যোগ করছি, কুটির সাথে 1 যোগ করে এটাকে মূল বিন্দু করছি। এবার বুঝ কুটির সাথে যা যা করছো সেম কাজ দুইটা বিন্দুর মধ্যে করতে হবে। চলো বলো বুঝের সাথে কত যোগ করবা? 3। তাহলে -3 সাথে যদি তুমি +3 যোগ করো তাহলে এখানে কত পাবা? -6। কুড়ির সাথে কত যোগ করছো? 1 যোগ করছো, তাহলে কুড়ির সাথে যদি 1 যোগ করো, আগে ছিল 1, এখন 1 যোগ করলে 2। এটাও একই কাজ এটার সাথে করবা। বুঝের সাথে কত যোগ করছো? 3, তাহলে 5 এর সাথে 3 যোগ করলে 8। কুড়ির সাথে কত যোগ করছো? 1, তাহলে কত? 7। ক্লিয়ার? এবার আসো ক্ষেত্রফল, হাফ ইন্টু এই বিন্দুর বুঝের সাথে এই বিন্দুর খুঁটি। হ্যাঁ, আমি এখানে লিখি বিন্দুগুলো কি কি পাইছো? 8,7 ও -6,2। তাহলে কি বলছি দেখো এখানে সহজ। এবার দেখো এ বিন্দুর বুঝের সাথে এ বিন্দুর খুঁটি, অর্থাৎ বুঝ খুঁটি গুণ। হ্যাঁ, বুঝ খুঁটি গুণ। তাহলে গুণ কত হবে বলো? 8 × 2। তারপর সূত্রের মাঝখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাস, তারপর এ বিন্দুর বুঝের সাথে এ বিন্দুর খুঁটি, তাহলে কত হবে? -6 বলো, -6 × 7। তাহলে এবার গুণ করো, দেখো ভাইয়া হাফ কত আর কোনো 16 মাইনাস প্লাস 6 × 7 = 42। তাহলে 42 আর 16 যোগ করলে কত? 58। 58কে 2 দ্বারা ভাগ করলে 29 বর্গ একক। মিলছে? বলো মিলছে না? শর্টকাটটা আশা করি পারবা না? কত সহজ দেখছো? যে কোনো শর্টকাট তুমি এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটা এই শর্টকাটটা করলে করতে পারবা। সত্য হচ্ছে কি, একটা বিন্দুকে মূল বিন্দু করে নিবা। যদি মূল বিন্দু সরাসরি দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, আর যদি দেওয়া না থাকে আমি যেভাবে শিখাইছি এইভাবে করে নিবা। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন কি বুঝতে পারছো কিনা ভাই আমাকে একটু বলো তো? এটা বুঝতে পারছো কিনা একটু বলো। এই যারা লাইভে আসো বলো, এটা বুঝতে পারছো কিনা? শর্টকাটটা বুঝতে পারছো?
শর্টকাটটা বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? তাহলে মূল বিন্দু থাকুক না থাকুক তুমি শর্টকাট করতে পারবা। মূল বিন্দু থাকলে ডাইরেক্ট করবা, মূল বিন্দু যদি না থাকে মূল বিন্দু করে নিবা। কীভাবে করবা সেটা তো শিখাইছি। তো এটা এমসিকিউতে তুমি যখন এগুলো প্র্যাকটিস করবা এমসিকিউতে সবার আগে করতে পারবা। ওকে, তাহলে চলো এখন আমরা তাহলে আমাদের এখানে শেষ হয়েছে। এবার দেখি পরের ম্যাথটা কি বলতেছে একটু দেখি। আচ্ছা, এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো আমি যদি এখানে তোমার এ বিন্দু হতে বিসি বাহুর উপর লম্বটা নিই, সেই লম্বটাকে আমরা মনে করতেছি এডি। এই এডির দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলতেছি, এই যে এডির দৈর্ঘ্য। আচ্ছা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যেন কত পাইছিলাম আমরা একটু লিখে রাখি। আমরা একটু আগে তোমরা দেখছো যে আমরা ক্ষেত্রফল কত পাইছি ভাইয়া, 29 বর্গ একক, 29 বর্গ একক পাইছি। আমাদের এখন বলতেছে যে এ হতে বিসি বাহুর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা বলো, এ হতে বিসি বাহুর উপর লম্ব দৈর্ঘ্য কি? এটা কি উচ্চতা না? এটা কি উচ্চতা এস না? তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা যদি এটাকে ভূমি চিন্তা করি, এটাকে যদি ভূমি চিন্তা করি তাহলে এটা কি উচ্চতা, তাই না? তো ত্রিভুজের ক্ষেত্রফল জানো, উচ্চতা বের করতে বলছে, তাহলে ভূমি লাগবে না? ভূমিটা কি বের করতে পারবো? অবশ্যই পারবো, ভূমিটা বের করতে পারবো। কেন? বিসি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব শিখাইছি না, কিভাবে করবা? বিসি ইকুয়াল টু রুট ওভার বুজ দুইয়ের বিয়োগফল। তাহলে এটার বুঝ কত? -9 মাইনাস ওটার বুঝ কত? -3। তাহলে মাইনাস জানে যে +3 হোল স্কয়ার প্লাস 22 এর বিয়োগফল, 20 কত? 1, ওটার 20 কত? -1। তাহলে মাইনাস জানে যে +1 হোল স্কয়ার। তাহলে কত আসে একটু দেখি আমরা এখানে। এখানে হচ্ছে তোমার -6 এর উপর যদি স্কয়ার করো 36, 2 এর উপর স্কয়ার করলে 4, তাহলে 34 আর 4 হলো 40, বিসির দৈর্ঘ্য 40। তাহলে এবার আসো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি, আমরা কি শিখছিলাম? ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি বলো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? বিসি, উচ্চতা কত? এডি। এই যে এডি, আমাদের এই এডির মানটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত পাইছো? 29 হাফ ইন্টু এটা কত? রুট ওভার 40 ইন্টু এডি, এটা লাগবে। তাহলে এখান থেকে এডির মান আশা করি বের করতে পারবো। তো কত আসে আমরা একটু দেখি। এখান থেকে রুট ওভার 40 মানে 2 রুট, এখানে যদি আমি করি দেখো এটা 29 তো রুট ওভার 40 মানে কত? 2 রুট ওভার 10, তাহলে 2 কাটা রুট ওভার 10 ইন্টু এডি। তাহলে এডি ইকুয়াল টু কত আসতেছে? এডি ইকুয়াল টু 29 ডিভাইড বাই রুট ওভার 10 একক। এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে না? আচ্ছা ওকে, পারা যাবে না? দেখছো তো, শর্টকাটও শিখাইছি, তুমি কীভাবে লিখিত পরীক্ষা করবা সেটাও শিখাইছি। সো এগুলো কিন্তু সহজ আছে, পারবা। তো এইগুলো আশা করি, এই ধরনের ম্যাথ তোমাদের বই আরও কিছু আছে, তোমরা এগুলো জাস্ট অনুশীলন করবো। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে কি বলছে, এবার একটু বোঝার চেষ্টা করবো এটা। হ্যাঁ, এবার আমাদের বলছে দেখো এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। এই বিন্দু তিনটিতে স্থানাঙ্ক দেওয়া আছে। কিউ বিন্দুটি এ বির উপর আরেকটি বিন্দু, অর্থাৎ আমরা যদি এখানে চিন্তা করি, ধরো এটা যদি এ বি হয়, এটা যদি এ বি হয়, তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত ভাইয়া? 3,0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 0,2, ঠিক আছে? এ বির উপর আরেকটি লম্ব কিউ বিন্দুটা দেখো, কিউ বিন্দুটা এই দেখো এ কিউ বি কিউ কত দেওয়া আছে? আচ্ছা, তো এ কিউ ডিভাইড বাই বি কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2/3। এটার অর্থ কি বলতো? অর্থাৎ এটার অর্থ হচ্ছে কিউ বিন্দুটি, এই কিউ বিন্দুটি এ বির উপর এমনভাবে অবস্থান করে যার এক পাশ হচ্ছে 2 ভাগ আছে, আরেক পাশ আছে 3 ভাগ। অর্থাৎ এ কিউ ইস টু বি কিউ দ্বারা বোঝাচ্ছি কিউ বিন্দুটি এ বি রেখার উপর এমনভাবে অবস্থিত, এই বিন্দুটা এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করে? 2:3 অনুপাতে ভাগ করে। তাহলে আমাদের এখন কি বলছে দেখো, পি কিউ আর এ বি যদি পরস্পর লম্ব হয়। আচ্ছা যাই হোক, আমাদের চাইছে কি আর দেখো তো, পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পি কিউ বি এর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তিনটা শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তার মধ্যে পি বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, এই যে দেখো, আচ্ছা এখানে সরি, এখানে পি বিন্দু হবে, এটা একটু বলেছে আমাদের, একটু বলেছে ভাইয়া এটা পি বিন্দু হবে, তোমরা একটু কারেকশন করে নিও, এটা হবে পি বিন্দু, এটা পি বিন্দু। হ্যাঁ, এটা একটু ভুল করছে, এটা হবে পি বিন্দু, ঠিক আছে? পি বিন্দু। তাহলে পি কিউ বি, তাহলে আমরা বি বিন্দু জানি, পি বিন্দু জানি, কিউ বিন্দু লাগবে। তাহলে কিউ বিন্দু কীভাবে বের করবা? এই যে হিংস দিয়ে দিছে কিউ বিন্দু বের করার জন্য। কিউ বিন্দুটি এ বি রেখার উপর একটি বিন্দু যেখানে এ কিউ ইস টু বি কিউ ইকুয়াল টু 2:3, অর্থাৎ কিউ বিন্দুটা এ বির উপর এমনভাবে অবস্থান করে যা এই বিন্দুটাকে, এই কিউ বিন্দুটা এ বি রেখাকে কত অনুপাতে? 2:3 অনুপাতে ভাগ করে, অন্তর বিভক্তি করে, ঠিক আছে? আচ্ছা, তো
তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো ভাইয়া তোমাদেরকে আমি অন্তর্বিভক্তি করা শিখাইছিলাম না, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই পারবা। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক তোমাদেরকে এটার অবশ্যই শিখাইছি যে অন্তর্বিভক্ত হলে অন্তর্বিভক্তি সূত্র দিয়ে শিখাইছি যে বিভক্তকারী বিন্দুর কীভাবে স্থানাঙ্ক বের করবা। নিচে হচ্ছে অনুপাতের যোগফল, তাহলে 2 + 3, ঠিক আছে। তাহলে 2 এর সাথে বিপরীত বিন্দুর বুঝ, ওই বিন্দুর বুঝ কত বলো 0 না, এটা কি 0? হ্যাঁ 0, তাহলে 2 × 0, তারপর প্লাস 3 × বিপরীত বিন্দুর বুঝ, বিপরীত বিন্দুর বুঝ কত 3 না, তাহলে বুঝ বের করলে বুঝের হিসাব কুটি বের করবা, নিচে অনুপাতের যোগফল 2 + 3, তাহলে 2 × বিপরীত বিন্দুর কুটি, বিপরীত বিন্দুর কুটি কত 2, প্লাস 3 × বিপরীত বিন্দুর কুটি, 3 × বিপরীত বিন্দুর কুটি কত 0, তাহলে কি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম, কত বলো যে এটা 0, এটা 9, তাহলে 9/5 কমা এটা কত দেখি, এটা 4/5। সো ভাইয়া কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাইলাম, 9/5 4/5, বুঝতে পারছো? তো দেখো কিউ বিন্দুটা আমাদের সরাসরি না বলে যে একটা হিন্ট দিয়ে দিছে, সহজ না? আচ্ছা তো দেখো ভাইয়া, ওকে পরেরটা লাইন, আর আমরা এটুকু মুছে দিচ্ছি। তাহলে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, 9/5 কমা 4/5, ঠিক আছে। চলো এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। আচ্ছা আমরা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু বলি, কোন ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। আচ্ছা হাফ, আচ্ছা আমরা ওইটা শিখাই তোমাদের, যেটা তোমরা স্কুলে করতে অভ্যস্ত সেটা দিয়ে দেখাচ্ছি। পি মানে কি, প্রথম বিন্দু না, তাহলে প্রথম বিন্দু এটা পি, সরি এটা সি হবে না, পি হবে, হ্যাঁ বলি। তাহলে প্রথম বিন্দুর স্থানাঙ্ক 3√3, তারপর কি দেখো তো, কিউ মানে কি দ্বিতীয় বিন্দু না, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক কত বলো 9/5, তারপর 4/5, ঠিক আছে। তারপর বি, বি এর স্থানাঙ্ক, তাহলে বি বিন্দু কোন, এই যেটা দেখো 0 2, তাও পুনরায় প্রথম বিন্দু, তাহলে প্রথম বিন্দু কত বলো 3√3, ঠিক আছে না। এখন আমরা ক্ষেত্রফলটা বের করি, হাফ দেখো উপর থেকে গুণ, হ্যাঁ তাহলে উপর থেকে গুণ হলে দেখো এই 3 এর সাথে 4 গুণ করবো, তাহলে 3 4 কত 12, তাহলে 12/5, তারপর মাইনাস এটার সাথে এটা গুণ, হ্যাঁ তাহলে এটার সাথে গুণ হলে কত হবে 9√3/5, ক্লিয়ার। তারপর এটার সাথে এটা গুণ, প্লাস গুণ করলে কত 18/5 বলো। এরপর 4/5 এর সাথে এটা গুণ করলে কত 0 না, লিখতে হবে না। আচ্ছা তারপর এখান থেকে এটা গুণ করে দেখো, এটার সাথে এটা গুণ করলে 0, তাই মাইনাস আমি দিচ্ছি 0, তারপর প্লাস এটার সাথে এটা গুণ 0, তারপর মাইনাস 3 2 কত 6, ক্লিয়ার। তাহলে কি এই দুটো কি লেখার দরকার আছে, লেখার দরকার নেই, তুমি সরাসরি লিখে দিবা -6। তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ফেলি, কত আসে একটু দেখি। এখানে দেওয়া আছে তোমার 12/5 মাইনাস 9√3/5 প্লাস 18/5 -6, তো এটার মান আসতেছে তোমার -9√3/5, ক্লিয়ার। তো এখন আমরা জানি যে ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হতে পারে না, সো আমরা মাইনাসটা ইগনোর করবো। সো মাইনাসটা বাদ দিয়ে দিলে 5 2 কত 10, উপরে 9√3 বর্গ একক, এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। সহজ না বলো, পারবা না? দেখছো কত সহজ, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো আচ্ছা আমরা পরের ম্যাথে যাই, ওকে পরের ম্যাথ দেখো। আচ্ছা এটা কি তোমরা সবাই তুলছো, কিন্তু জানি না, আশা করি তুলে ফেলছো, এতক্ষণ তো লাগার কথা না। ওকে ওকে তুলছো, ওকে ওকে এবার দেখো 4,0 0,3 হলে এ বি এর সমত্রিকোণক বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দুর সমত্রিকোণক বিন্দু দ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা তো চলো ভাইয়া আমরা একটা চিত্র আঁকি, তাহলে চিত্র দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝাই দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, আর এই যে বরাবর এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, হ্যাঁ। এবার আসো আমরা একটু বুঝি, এখানে এ বিন্দু বলছে 4,0, তাহলে 4,0টা ডেফিনেটলি কি x অক্ষের উপর অবস্থান করে না, যেহেতু কুটির মান 0, তাহলে এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো এ বিন্দু, যার স্থানাঙ্ক বলে দিছে 4,0।
আচ্ছা, তবে আরেকটা দেখো তো বি 0,3, এটা কোন অক্ষরের উপর অবস্থান করবে? ওয়াই অক্ষের 3 গড় উপর। হ্যাঁ, ধরো এই বরাবর এটা ধরো বি বিন্দু, এটা বি বিন্দু, আমরা একটু বি বিন্দু, যার স্থানাঙ্ক কত? 0,3। এই যে, তাহলে এই দুইটার সংযোজক রেখা, তাহলে এই দুইটার সংযোজক রেখা আমরা অন্য একটা কালার দিয়ে সিলেক্ট করি। এই যে এই সংযোজক রেখা, এই যে সংযোজক রেখা, এই যে এই সংযোজক রেখা। হ্যাঁ, এই সংযোজক রেখার এ বি রেখার, এই যে এ বি রেখার সমত্রিকোণক বিন্দু দ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আমরা সমত্রিকোণক বিন্দুগুলো একটু সিলেক্ট করি। আমরা সমত্রিকোণক বিন্দু, ধরো এটা হচ্ছে একটা সমত্রিকোণক বিন্দু বি বিন্দু, এটা পি বিন্দু, আর এটা সমত্রিকোণক বিন্দু মনে করো এটা হচ্ছে কিউ বিন্দু। ঠিক আছে, এই সমত্রিকোণক বিন্দুগুলো, এই হচ্ছে মূল বিন্দু, এটার সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো? তাহলে আসো আমরা এখন যে কাজটা করব, যেহেতু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর জন্য লাগবে স্থানাঙ্ক ক্ষেত্রফল বের করার জন্য, তার মধ্যে তো আমি মূল বিন্দুর স্থানাঙ্ক জানি 0,0, বাট পি কিউ বিন্দুর স্থানাঙ্ক কি জানি না, বের করব। কিভাবে বের করব? তোমরা অলরেডি সমত্রিকোণক বিন্দু ক্লাসগুলো করছো, তো জানো কিভাবে সমত্রিকোণক বিন্দু নির্ণয় করতে হয়। প্রথমে তুমি পি বিন্দুর দিকে তাকাও, ভাইয়া বলো পি বিন্দুটা এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করে? বলো তো 1:2 অনুপাতে না? কেন? পি বিন্দুর এই সাইডে আছে কয় ভাগ? 1 ভাগ। বাট পি বিন্দু দেখো তো এই পাশে কয় ভাগ আছে? 2 ভাগ না? তাহলে এই এ বি রেখাকে পি বিন্দু কত অনুপাতে ভাগ করে? 1:2 অনুপাতে, কারণ এই দিকে আছে 1 ভাগ, ওই দিকে আছে 2 ভাগ, 1:2 অনুপাতে। তো আমরা দেখো পি বিন্দুর স্থানাঙ্ক বের করি। তাহলে কি, একটু দুঃখিত। আচ্ছা, তো পি বিন্দুটি এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করে? 1:2 অনুপাতে ভাগ করে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা লিখে দিবা, অন্তর বিভক্ত করে। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। হ্যাঁ, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে করবা? নিচে অনুপাতের যোগফল 1 + 2 1, এই 1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ। দেখো এটা 1 না? এই যে এটা 1, এটা 1, আর এইটুকু হচ্ছে কত? 2। তাহলে এই 1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ। বলবো বিপরীত বিন্দুর বুঝ কত? 0 না? তাহলে 1 × 0, তারপর প্লাস 2 ইন্টু এইদিকে 2 না? তাহলে তার বিপরীত বিন্দুর বুঝ কত? 4। তাহলে 2 × 4, 20 বের করলে 20 হিসাব, 1 + 2 1, এই 1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর খুঁটি, 20 বের করলে 20 হিসাব। তাহলে বিপরীত বিন্দুর খুঁটি কত? বলো 3 না? তাহলে 1 × 3, তারপর প্লাস 2 ইন্টু এটার বিপরীত বিন্দুর খুঁটি কত? 0, 2 × 0। তাহলে কত আসে একটু দেখি আমরা। এখানে দেখতেছি 3, উপরে 0, তাহলে এটা হচ্ছে 8,3। এটা কত? এটাও 3, তাহলে 3 3 ভাগ করলে এটা 1, এটা হচ্ছে 1। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি ভাইয়া 8/3,1। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা একটু লিখে নিই। তাহলে আমরা এখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? পি বিন্দুর স্থানাঙ্ক লিখে নিই। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 8/3,1। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা কিউ বিন্দুটা বের করবো। কিউ বিন্দু দেখো তো, এইটুকু দূরত্ব পি কিউ দূরত্ব আর কিউ বি দূরত্ব পরস্পর কি সমান না? তাহলে কিউ বিন্দুটা পি বি এর কি বিন্দু? মধ্যবিন্দু না? তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করবো। কিউ বিন্দুর স্থানাঙ্ক তোমরা একটু গুছিয়ে লিখবে, কেমন? আচ্ছা, তাহলে মধ্যবিন্দুর বুঝ কেমন বের করতে হয়? দুই প্রান্তের বুঝের যোগফল /2। বলো এখানে এইটার বুঝ কত? 8/3, এটার বুঝ কত? 0। তাহলে 8/3 + 0, তার মানে কত? আসলে 8/3 না? সেই 8/3 কে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ করলে, সরি, ওকে, 8/3 / 2। কোটি কিভাবে করবো? দুই প্রান্তের কোটির যোগফল /2। তাহলে এই কোটি কত? 1, এই কোটি কত? 3। তাহলে 1 + 3 মানে কত? 4। সেটাকে 2 দ্বারা ভাগ করবা। তাহলে এটার মান কত আসে বলো তো? 8/6, আর এটা আসতেছে 2। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8/6,2। তাহলে পি কিউ বিন্দু বের করে ফেললাম। ক্লিয়ার? এবার এই পি কিউ বিন্দুর সাথে কি বলছে? মূল বিন্দু, দেখো সমত্রিকোণক বিন্দু দ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে দেখো এই যে দেখো, এই হচ্ছে একটা পি বিন্দু, আর তারপর সরি এটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে দেখো এই যে এটা। তাহলে দেখো এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই যে দেখো, তুমি দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এই মূল বিন্দুর স্থানাঙ্ক কত? বলো 0,0 না? তাহলে
মূলবিন্দুর সাথে এই সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয় যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে, অর্থাৎ ও পি কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করবো। ঠিক আছে, তাহলে চলো আমরা বের করে ফেলি। তো আমরা তোমাদেরকে ভাই শর্টকাট তো শিখাইছিলাম, পাশাপাশি ওইটা দিয়েও করতে পারো। কীরকম দেখো, হাফ ইন্টু, এবার চলো ওইটা দিয়ে দেখাই। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে হ্যাঁ কীভাবে করবা, এখানে দেখো প্রথম বিন্দু, এই যে প্রথম বিন্দুর বুঝ, দ্বিতীয় বিন্দুর বুঝ কত 8/3, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। তৃতীয় বিন্দুর বুঝ কত 8/6 লিখবা। প্রথম সবগুলো বিন্দুর বিন্দুর খুঁটি কত 0, এটার খুঁটি কত 1, ওটার খুঁটি কত 2, এবার শেষে গিয়ে 1 1 1, এটা দিয়েও পারবা, এটা দিয়েও তোমাদেরকে শিখাইছিলাম। এবার হাফ ইন্টু, দেখো কাকে দূরে বিস্তার করবা বলো, কোথায় সবচেয়ে বেশি জিরো আছে, প্রথম সারিতে, তাহলে প্রথম সারিকে দূরে বিস্তার করে ফেলো। তো প্রথম সারিকে দূরে যদি বিস্তার করো, আমার জিরোকে দূরে বিস্তার করার কোনো দরকার নাই, কারণ জিরোকে দূরে বিস্তার করলে জিরো, এটাকে দূরে বিস্তার করলে জিরো, তাহলে শুধু কাকে করবো 1কে। তো এটার আগে প্লাস চিহ্ন, তারপর এটা মাইনাস, তাহলে এটা কি হবে প্লাস, তাহলে +1, এটা তো লিখতে হবে না তাই না। সো +1, এই যে +1 লিখলাম। এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। এবার এটার সাথে গুণ করবো, তাহলে 8-এর সাথে 2 গুণ করলে কত বলো 16/3 মাইনাস এটার সাথে গুণ, তাহলে কত 8/6। সুতরাং এবার কত আসে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। দেখো 16/3 মাইনাস 8/6, ঠিক আছে। তা এটা আসতেছে ইন্টু এইটুকুর মান আসতেছে 4, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 বর্গ একক, 2 বর্গ একক। বলো পারবা কিনা বলো, ঠিক আছে। আচ্ছা যদি তোমাকে এটার ক্ষেত্রফল বের করতে বলে পারবা, এটার ক্ষেত্রফল এখানে একটা ত্রিভুজ হচ্ছে, এখানে একটা ত্রিভুজ হচ্ছে, পারবা না ক্ষেত্রফল। পুরোটা যদি ক্ষেত্রফল চাই সেক্ষেত্রে একটা বিন্দু ও বিন্দু, আরেকটা এ বিন্দু, আরেকটা বি বিন্দু, ঠিক আছে না, সহজ আছে। আচ্ছা এটা শর্টকাটও করতে পারবা, ঠিক আছে, সেটা শর্টকাটও তোমাদেরকে শিখাইছিলাম মনে আছে না, এটাও পারবা। ওকে, সো এটুকু শেষ। এবার আমরা নেক্সটে যাই। দেখো এখানে কি বলছে, এটাও খুব দারুণ একটা ম্যাথ, তো করেও মজা পাবা। সো দেখো যদি এ বি সি 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বিন্দু 6 দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত 19/2 বর্গ একক হয়, তবে টি এর মান নির্ণয় করো। অর্থাৎ এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর দ্বারা যে ক্ষেত্রফলটা তৈরি হয় সেই ক্ষেত্রফলটা আমাদেরকে দেওয়া আছে, দিয়ে আমাদেরকে বলছে ওই ক্ষেত্রফলের ত্রিভুজের টি এর মান কত হবে। তাহলে কীভাবে করবা দেখো জিনিসটা বুঝো। আচ্ছা প্রথমত এটা আমরা সহজ করতে পারবো, খুব সহজ করতে পারবো। দেখো আমরা এখানে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দ্বারা ক্ষেত্রফলটাকে বের করে ফেলি। হ্যাঁ, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে, এটা আমরা একটু করে ফেলি। তাহলে কীভাবে করবা, ওই যে আমরা বলছিলাম, আমরা যে নতুন একটা সূত্র শিখছিলাম না, 3টা সারি 3টা কলাম দিয়ে, অর্থাৎ 3 মাত্রার ম্যাট্রিক্স দিয়ে, ওটা দিয়ে করবো। ওটা দিয়ে করলে ম্যাথগুলো সহজে মিলে, বুঝতে পারছো। তোমরা স্কুল লেভেল যেটা করছো ওটা দিয়েও করতে পারবা, বাট যখন দেখবা এরকম তোমার চলক টাইপের ম্যাথ আসে সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করো, 3 মাত্রা ম্যাট্রিক্সটা ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে সহজে করতে পারবা, ঠিক আছে। তো বলো এখানে প্রথম সবগুলো বিন্দুর বুঝ, এটা 3, তারপর এটা হচ্ছে 2t, তারপর এটা হচ্ছে 6, তারপর সবগুলো বিন্দুর খুঁটি 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে t, ঠিক আছে। এখানে একটু আমরা বলিও, হ্যাঁ 4 5 t, এবার শেষে গিয়ে 1 1 1, ঠিক আছে, এই যে, ঠিক আছে। এখন আসো এইটাকে আমরা যদি একটু সহজ করতে চাই, ওই যে তোমাদেরকে বলছিলাম যদি সহজ করতে চাও সেক্ষেত্রে কি করবা, বিস্তার সহজ করার জন্য একাধিক কি বানাইতে পারো, জিরো বানাইতে পারো, এটা দিয়েও করতে পারো, বা আমি আগে যেরকম শিখাইছি ওইরকম ধরে করতে পারো। যদি ওইরকম ধরে করো তাহলে 3কে ধরে বিস্তার করবা। দেখো আমরা এখানে দেখাই, 3কে ধরে যদি বিস্তার করো, ভাইয়া বলো 3 বরাবর এই দেখো আমার হাতের দিকে দেখো, 3 বরাবর কলাম বাদ, 3 বরাবর সারি বাদ, এই 5 এর সাথে 1কে গুণ করবা, উপর থেকে গুণ হলে প্লাস, তাহলে 5, তারপর মাইনাস নিচ থেকে গুণ, টি এর সাথে 1 গুণ করলে টি, এটা প্লাস হলে পরেরটা মাইনাস, তাহলে -4 ইন্টু এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা, এই যে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, এটার সাথে এটা গুণ করবো, উপর থেকে গুণ হলে প্লাস, তাহলে 2টির সাথে 1 গুণ করলে 2t, মাইনাস নিচ থেকে 6 এর সাথে 1 গুণ করলে 6, ঠিক আছে। তাহলে এবার আসো শেষেরটা ধরে বিস্তার করতে, এটা মাইনাস হলে পরেরটা প্লাস, +1, তাহলে 1কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ দিবা, 1 বরাবর সারি বাদ দিবা, তাহলে উপর থেকে গুণ, তাহলে 2টির সাথে টি গুণ হলে কত 2t স্কয়ার, মাইনাস নিচ থেকে গুণ 6 আর 5 গুণ করলে 30, ঠিক আছে। সো একটু বের হিসাব নিকাশ করে ফেলো। হাফ, দেখো 3 5 15 -3t
মাইনাস এটা হচ্ছে 80 মাইনাস ধরে যায় প্লাস 424, তারপর 1 দিয়ে গুণ করলে 2t² মাইনাস 30। তো একটু আমরা হিসাব নিকাশ করি, এখানে দেখো হাফ, এখানে 2t², এখানে আছে তোমার 80, এখানে 3t, তাহলে মাইনাস 11t, তারপর এখানে 24 আর এখানে 15, সো 24 আর 15 হচ্ছে তোমার 39, কিছু আছে 39 থেকে মাইনাস 30 দিলে প্লাস 9, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আসো আমরা তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছো, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছো, এই ক্ষেত্রফল প্রশ্ন মতে আমাদেরকে দেওয়া আছে না? সো আমরা প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলবো। দেখো আমরা এটা একটু লিখি, তাহলে প্রশ্ন মতে দেখো আমরা যেটা পাইছি এটা লিখে দিই। এখানে দেখো প্রশ্ন মতে হাফ 2t² মাইনাস 11t প্লাস 9, এটার প্রশ্নতে কত দেওয়া আছে বলো? 19 সমস্ত হাফ দেওয়া আছে না? আসো এটা করি, হাফ 2t² মাইনাস 11t প্লাস 9, এটা করো, তাহলে এটা করতে হবে 2 38 আর একে গুণ করলে 39, ঠিক আছে? তাহলে দেখো a2 আর a2 কি যাই, বাদ যাই, তাই না? সেখানে কি থাকতেছে 2t² মাইনাস 11t, এবার লক্ষ্য করবে এই 39 এ পাশে আসলে কত? মাইনাস 39, তাহলে মাইনাস 39 প্লাস 9, তার মানে কত? এখানে মাইনাস 30 ইকুয়াল টু 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, আশা করি পারবা। কীভাবে? 2t² মাইনাস তোমার কত, দেখো প্লাস 4t মাইনাস 15t মাইনাস 30 ইকুয়াল টু 0, উৎপাদকে বিশ্লেষণ করলাম। হ্যাঁ দেখো 4 15 সেই, আবার এদিকে মাইনাস 15-র সাথে প্লাস 4 যোগ করলে মাইনাস 11 মিলে, এখান থেকে 2t কমন নাও। সো 2t যদি কমন নাও কী থাকবে এখানে? এখানে থাকবে t প্লাস এখানে থাকবে 2 মাইনাস এখানে যদি 15 কমন নাও এখানে থাকবে t প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এখান থেকে t প্লাস 2 যদি কমন নাও তাহলে কি থাকবে? 2t মাইনাস 15 ইকুয়াল টু 0। সুতরাং t এর মান কি দেখো? t এর মান হচ্ছে এইটা ধরে যদি 0 করো তাহলে t প্লাস 2 ইকুয়াল টু 0 হলে t এর মান হচ্ছে একটা মাইনাস 2 পাবা, আর একটা t এর মান কি পাবা? এই যে এটা সমান যদি 0 ধরো তাহলে একটা t এর মান পাবো হচ্ছে 15/2। সুতরাং t এর মান নির্ণয় করা হলো। t এর মান কত? একটা -2 আর একটা কত? 15/2, ঠিক আছে না? সো আমাকে বলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? এই পর্যন্ত শেষ হয়েছে কিনা ভাই একটু বলো, ঠিক আছে? তবে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিচ্ছি, তো এই পর্যন্ত পারবা কিনা বলো আমাকে একটু, ঠিক আছে? এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, এটা সলভ করবা, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল বের করবা। সেই ক্ষেত্রফল প্রশ্ন মতে কত লিখবা? 6 বর্গ একক লিখে এটা প্রমাণ করবা। এটাও বাড়ির কাজ থাকলো, ঠিক আছে? হোমওয়ার্ক। আচ্ছা পরেরটা একটু দেখি। আচ্ছা একই ম্যাথ মনে হয়, একই ম্যাথ, সরি দুইবার উঠে গেছে। আচ্ছা পরেরটা এই যে, আচ্ছা আমি পরের, তাহলে এগুলো পরের ক্লাসে দেখাবো। হ্যাঁ এগুলো পরে দেখাবো, আজকে এই পর্যন্ত থাক। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।